অপারেশন ট্রু প্রমিস 3 কি হবে মধ্যপ্রাচ্যের ভাগ্য নির্ধারণী মুহূর্ত? মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন শেষ হয়নি, ঠিক তখনই ইরান প্রস্তুতি নিচ্ছে এক চরম প্রতিশোধের, যে প্রতিশোধ শুধু ইসরায়েলকে নয়, কাঁপিয়ে দেবে গোটা মধ্যপ্রাচ্যকে। এটাই হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক পাল্টা আঘাত, যার নাম অপারেশন ট্রু প্রমিস 3। এতদিন যা ছিল কল্পনার রঙিন পাতায়, সেটাই যে কোনো মুহূর্তে বাস্তবে রূপ নিতে পারে। এই অভিযানে ইরান যে অস্ত্র, প্রযুক্তি আর গোপন ঘাঁটে ব্যবহার করতে পারে, তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। অদৃশ্য নজরদারি, অত্যাধুনিক রাডার ও দুর্ভেদ্য ঘাঁটি। ভাবুন তো, এমন এক রাডার যা চোখের আড়ালে লুকিয়ে থাকা শত্রুকেও ধরে ফেলে। হ্যাঁ, ইরান সম্প্রতি তেমনই এক অত্যাধুনিক MSS আরমোড এস রাডার তৈরি করেছে। আবাদান বিমানবন্দরে বসানো এই রাডারে 450 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে শত্রুর গতিবিধি ট্র্যাক করে প্রতিরক্ষা ঘাঁটিতে পাঠিয়ে দেয়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের অত্যাধুনিক F-35 এর মতো স্টিলথ ফাইটার জেটও এই রাডারের চোখ এড়াতে পারবে না। আর এর পুরোটাই তৈরি হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে। অর্থাৎ ইরান শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে না, সামরিক ক্ষেত্রেও আত্মনির্ভরশীলতার প্রমাণ দিচ্ছে। আকাশে যদি থাকে এমন অদৃশ্য প্রহরী, তাহলে মাটির নিচে কি আছে? ইরান যুদ্ধকে আর শুধু যুদ্ধ হিসেবে দেখে না, বরং একে প্রতিনিয়ত পরিকল্পনার অংশ বানিয়ে নিচ্ছে। পাহাড়ের নিচে স্যাটেলাইটের চোখ এড়িয়ে তৈরি হচ্ছে বিশাল ভূগর্ভস্থ বাংকার কমপ্লেক্স। এই অদৃশ্য দুর্গগুলো যেন সিনেমার গল্পকেও হার মানায়। ইস্পাত আর কংক্রিটের তৈরি এই সুরক্ষিত ঘাঁটির ভেতরে লুকিয়ে আছে ইরানের সবচেয়ে মারাত্মক সব অস্ত্র। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এই গোপন ঘাঁটি থেকেই শুরু হতে পারে অপারেশন ট্রু প্রমিস মূল হামলা। অপ্রতিরোধ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোনের দাপট। ইরানের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছে নতুন ত্রাস, কাশেম বাসির। 1200 কিলোমিটার পাল্লার এই ব্যালিস্টিক মিসাইল একবার ছোড়া হলে তা থামানো প্রায় অসম্ভব। যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এটি নিজেই লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে। এর মানে কি জানেন? একবার এই ক্ষেপণাস্ত্র উড়লে শত্রুপক্ষের ধ্বংস নিশ্চিত। শাহেদ 129, মোহাজের 6, আবাদিল, এই ড্রোনগুলো শুধু ওড়ে না, শত্রুর গোপন তথ্য সংগ্রহ থেকে শুরু করে নিখুঁত হামলা পর্যন্ত সব কাজ করে। সামরিক বিশেষজ্ঞরা ইরানকে এখন ড্রোনের সুপার পাওয়ার বলছেন। ইসরায়েলের গোপন ঘাঁটিতে এগুলো এমন নির্ভুলভাবে হামলা চালাতে পারবে যে মুহূর্তেই তাদের সামরিক কাঠামো ভেঙে যেতে পারে। অপারেশন ট্রু প্রমিসের আঘাত হয়তো আসবে এই ড্রোনগুলো থেকেই। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের হুঙ্কার। ইসরায়েল বহুবার ইরানের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়ে ফিরেছে, কারণ তাদের ধরে ফেলে ইরানের বাভার 373 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার S-400 সিস্টেমের আদলে তৈরি এই ব্যবস্থা এতটাই উন্নত যে ইসরায়েল আর ইরানে হামলার ঝুঁকি নেয়নি। এদিকে ইরানের আঞ্চলিক মিত্ররাও চুপ করেনি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, আর হিজবুল্লাহ রকেট লঞ্চার মোতায়েন করেছে। এমনকি ইরানের IRGC ও সরাসরি তৃতীয় দফা পাল্টা আঘাত করার হুমকি দিয়েছে। মেজর জেনারেল হোসেন সালামি স্পষ্ট জানিয়েছেন, তারা সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত। আন্তর্জাতিক মহলে এখন গুঞ্জন, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য এবার ইরান আকাশ, মাটি ও পাহাড়ের নিচ থেকে জবাব দেবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন খেলা শুরু হয়েছে। ইরান কি শুধুই সামরিক শক্তি দেখাচ্ছে, নাকি আসলে খেলছে এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন, তেহরান এমন এক অদৃশ্য কৌশলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে টেনে এনেছে, যেখানে তারা নিজেদেরই বানানো নিয়মে খেলছে। যুদ্ধ নয়, মস্তিষ্কের খেলা। কাঁপছে তেল আবিব আর ওয়াশিংটন। অস্ত্রের দিক থেকে পশ্চিমা শক্তিগুলোর চেয়ে হয়তো ইরান এখনো পিছিয়ে, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরান এখন এক ভিন্ন ধরনের যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামরিক হামলা নয়, বরং এক অদৃশ্য কৌশলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এমন এক যুদ্ধের ভেতরে টেনে আনা হচ্ছে যেখানে নিয়মের নির্ধারক হলো ইরান নিজেই। আর এই মাস্টার গেম শুরু হয়েছে গত 7 অক্টোবরের হামাস হামলার পর থেকেই। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত উপাদান। বিশ্লেষকদের মতে ইরান চাইলে যে কোনো সময় একই ধাপে পৌঁছে যেতে পারে সম্পূর্ণ অস্ত্র তৈরির পর্যায়ে।
অথচ সেই মুহূর্তের কথা বলা হয়েছে বহু আগেই, কিন্তু বাস্তবে তা ঘটছে কিনা সেটি এখনো নিশ্চিত নয়। বরং এমন রহস্যপূর্ণ নীরবতায় ইরান এক অদ্ভুত মানসিক চাপে ফেলে রেখেছে তার প্রতিপক্ষদের। ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধে নেই, তবু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো রাষ্ট্রগুলো এখন প্রায় প্রতিদিনই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও স্যাটেলাইট পর্যবেক্ষণ চালাচ্ছে ইরানের উপর। কিন্তু ইরান সরাসরি কিছুই বলছে না, করছে না। শুধু কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভিডিও প্রকাশ ও এলিট কমান্ডারদের বক্তৃতার মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে, আমরা প্রস্তুত আছি। শত্রু জানে না সে কার সঙ্গে যুদ্ধ করছে। পশ্চিমা গোয়েন্দারা বলছেন, হামাসের 7 অক্টোবরের আক্রমণের পেছনে ছিল ইরানের কৌশলগত পরিকল্পনা, যদিও এর কোনো প্রমাণ নেই কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাক ও সিরিয়া জুড়ে শিয়া মিলিশিয়ারা সক্রিয়। তারা একযোগে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করছে, অথচ ইরান দাবি করে চলেছে তারা সরাসরি কোনো জায়গায় জড়িত নয়। এই মুহূর্তে ইসরায়েল গাজায় ব্যস্ত। রেড সিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর কারণে বিশ্ব বাণিজ্য পথ বিপর্যস্ত। ইরাক, সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা হয়েছে। প্রতিটি আঘাতের পেছনে স্থানীয় গোষ্ঠীগুলোর নাম থাকলেও ছায়ার মতো সক্রিয় রয়েছে তেহরান। বিশ্লেষকদের মতে এটা এক ধরনের ছায়াযুদ্ধ, যার পুরোটাই চালানো হচ্ছে মানসিকভাবে। মনস্তাত্ত্বিক খেলা ও আন্তর্জাতিক কূটনীতি। জাতিসংঘে চীন ও রাশিয়া বারবার ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে। তারা শুধু রাজনৈতিক নয়, বাণিজ্য সম্পর্কও শক্ত করছে তেহরানের সঙ্গে। প্রশ্ন উঠছে, ইরান কি আসলেই একা খেলছে, নাকি এটি চীন রাশিয়ার যৌথ কোনো পরোক্ষ চাল? বিশেষজ্ঞরা বলছেন, ইরান একসঙ্গে বহু ফ্রন্ট খুলে শত্রুপক্ষকে মানসিকভাবে বিভ্রান্ত করছে। প্রতিক্রিয়া আসে গাজায়, কিন্তু হামলা হয় ইয়েমেন থেকে। এর ফলে ইসরায়েল একাধিক ফ্রন্টে যুদ্ধের চাপ নিতে গিয়ে ক্লান্ত, বিভ্রান্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। এই ফ্রন্ট ভিত্তিক যুদ্ধ কৌশল ইসরায়েলকে ঠেলে দিয়েছে এক মানসিক জালে, যেখানে প্রতিপক্ষ স্পষ্ট নয়, অথচ প্রতিক্রিয়া দিতেও বাধ্য হচ্ছে তেল আবিব। মার্কিন যুক্তরাষ্ট্র এই দোলাচলে পড়েছে। হামলার জবাব দিতে চাইলেই ছড়িয়ে পড়তে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ, আর সেটাই চায় না হোয়াইট হাউস। ফলে ইরান কার্যত একটি জবাবহীন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হয় না বুলেটে, শুরু হয় মস্তিষ্কে। তেহরানের সাইলেন্ট স্ট্র্যাটেজি এখন স্পষ্ট। তারা জানে ইসরায়েলের সব অস্ত্রের জবাব হয়তো তাদের হাতে নেই, কিন্তু মানসিক শক্তি দিয়ে যুদ্ধ জয়ের সংজ্ঞা বদলে দেওয়া যায়, আর সেটাই করছে ইরান। বিশ্লেষকদের মতে ইরানের মূল লক্ষ্য এখনই হামলা নয়, বরং শত্রুকে ক্লান্ত করে ধ্বংস করা। অভ্যন্তরীণভাবে ইসরায়েলি যুদ্ধবিরোধী জনমত, বাজেট ঘাটতি ও সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে সমালোচনা বাড়ছে। এই সুযোগে ইরান পরিকল্পনা নিচ্ছে এক অপারেশন ট্রু প্রমিস 3 যা হবে শুধুই সামরিক হামলা নয়, একটি মনস্তাত্ত্বিক এবং কৌশলগত ধ্বংসযজ্ঞ। আকাশে এখন শুধুই পাখি নয়, আরো কিছু উঠছে। আপনি ভাবছেন কি? বলছি, ইরানের আকাশ এখন স্রেফ পাখির দখলে নেই, সেখানে উঠছে নতুন প্রজন্মের ড্রোন। এ যেন প্রযুক্তির এক সূক্ষ্ম জাদু, যা ইরানকে বিশ্বের অন্যতম ড্রোন শক্তিতে পরিণত করেছে। আর আজ আমরা জানবো তাদের সবচেয়ে আধুনিক ও গোপন অস্ত্র VTOL ড্রোন নিয়ে। এটি ভবিষ্যতের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে প্রস্তুত। ড্রোন প্রযুক্তির বিপ্লব। বর্তমানে সামরিক শক্তিতে এক দারুণ বিপ্লব ঘটে গেছে। এখন আর বড় রানওয়ে, লঞ্চার বা বিশাল ট্রাকের প্রয়োজন নেই। ড্রোনগুলি এখন উলম্বভাবে, অর্থাৎ ওপর নিচ ওঠানামা করতে পারে। এই VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনগুলোই এখন সবচেয়ে জরুরি প্রযুক্তি, আর এই দৌড়ে ইরান বেশ এগিয়ে আছে। VTOL বা ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোনের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? এগুলো খুব কম জায়গা থেকে উঠতে আর নামতে পারে। পাহাড়ে, জনবহুল শহরে বা গভীর সমুদ্রে যে কোনো পরিবেশে এদের ব্যবহার সম্ভব। ইরানের নৌবাহিনী এই প্রযুক্তির সবচেয়ে বড় ব্যবহারকারী, কারণ তাদের বেশিরভাগ যুদ্ধ জাহাজে সাধারণ ড্রোনের মতো ওঠানামার জায়গা থাকে না। হোমা, রহস্যময় পাখির নামে এক শক্তিশালী ড্রোন। এই VTOL প্রযুক্তির এক দারুণ উদাহরণ হলো হোমা ড্রোন। এর নামকরণ করা হয়েছে ইরানীয় উপকথার এক রহস্যময় পাখির নামে। মূলত নজরদারি আর ইলেকট্রনিক যুদ্ধের জন্য এটি তৈরি করা হয়েছে। প্রথমবার 2022 সালে নৌবাহিনীর এক অভিযানে হোমাকে দেখা যায়। এরপর একের পর এক ড্রোন মহড়ায় এর ব্যবহার শুরু হয়। 2023 সালে একসঙ্গে 200টির মতো নতুন হোমা ড্রোন সেনাবাহিনীতে যুক্ত হয়। তবে হোমা কিন্তু একদিনে তৈরি হয়নি।
এর পেছনের গল্পটা বেশ চমকপ্রদ। 2015 সালে যখন হোমা 1 এবং হোমা 2 তৈরি করা হচ্ছিল, তখন ইরান 2005 সালে তাদের ভূখণ্ডে বিধ্বস্ত হওয়া মার্কিন ড্রোন আরকিউ শ্যাডো এর প্রযুক্তি ব্যবহার করে। সেখান থেকেই হোমার বিবর্তন শুরু, যার সর্বশেষ সংস্করণ এই VTOL ড্রোন। এই ড্রোনটির কিছু অবিশ্বাস্য বৈশিষ্ট্য রয়েছে। উইং স্প্যান 5.54 বর্গমিটার, খালি ওজন 120 কেজি, প্যালোড বহন ক্ষমতা 40 কেজি, সর্বোচ্চ টেক অফ ওজন 260 কেজি, গতি প্রতি ঘন্টায় 200 কিলোমিটার, মিশন সময় একটানা 10 থেকে 12 ঘন্টা, সর্বোচ্চ উচ্চতা 3600 মিটার। এই ড্রোন শুধু তথ্য সংগ্রহই করে না, যুদ্ধক্ষেত্রে ইলেকট্রনিক জ্যামিং এবং রাডার ফাঁকি দিয়েও কাজ করতে পারে। ভাবুন একবার, কি ভয়ঙ্কর ক্ষমতা! দিদেবান ও শাহিন 1 আরও কিছু মারাত্মক অস্ত্র। হোমার পাশাপাশি ইরান তৈরি করেছে দিদেবান নামের একটি হালকা VTOL ড্রোন। এটি মূলত সেনাবাহিনীর স্থলবাহিনীর জন্য তৈরি। এর প্রধান কাজ হলো নজরদারি ও লক্ষ্যবস্তু চিহ্নিত করা। দিদেবান দিনে ও রাতে কাজ করতে পারে, এমনকি স্বয়ংক্রিয়ভাবে একাধিক ড্রোনের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষমতাও রাখে। শত্রুর প্রতিরক্ষা ভেদ করে এটা একাই যথেষ্ট। আধুনিক ড্রোন যুদ্ধের আসল কৌশলী হলো একসঙ্গে বিভিন্ন এলাকা ঘিরে ফেলে শত্রুকে ঘায়েল করা। অন্যদিকে শাহিন 1 এবং ফ্যালকন 1 হলো FPV বা ফার্স্ট পার্সন ভিউ কামিকাজে ড্রোন। এগুলো যুদ্ধক্ষেত্রে দ্রুত আঘাত হানতে এবং লক্ষ্যবস্তু ধ্বংস করতে তৈরি। এই ড্রোনগুলো এতটাই নিখুঁত যে অপারেটর সরাসরি নিয়ন্ত্রণ করে শত্রুর সামরিক স্থাপনা, গাড়ি বা কৌশলগত বাহিনীর উপর হামলা চালাতে পারে। আকারে ছোট হলেও এদের ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য। নীরব বিপ্লবের খেলোয়াড় ইরান এই তিনটি ড্রোন হোমা, দিদেবান ও শাহিন 1 ইরানকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে স্বল্প খরচে, দ্রুত সময়ে এবং কঠিন পরিবেশেও তারা শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে পারছে। VTOL প্রযুক্তির এই অগ্রগতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। ভবিষ্যতের যুদ্ধ হবে আকাশের এই নীরব বাহিনী দিয়ে, যেখানে সেনার পায়ের আওয়াজ নয়, শোনা যাবে অদৃশ্য ড্রোনের গতি। আর ইরান সেই নীরব বিপ্লবের অন্যতম প্রধান খেলোয়াড়। গাজায় যা ঘটছে তার প্রতিক্রিয়া ইয়েমেন সরাসরি আসরে নেমেছে। তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দর এবং আরও একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গাজার পাশে ইয়েমেন, দ্বৈত ক্ষেপণাস্ত্র হামলা। গাজায় ফিলিস্তিনের ওপর ইসরায়েলের লাগাতার গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের সশস্ত্র বাহিনী YAF চুপ করে বসে থাকেনি। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, এই সপ্তাহের শুরুতেই তারা ইসরায়েলের ওপর এক বড়সড় সামরিক হামলা চালিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে বার্তা দেয়া যে গাজার মানুষকে একা ছাড়বে না ইয়েমেন। এই অভিযানে তারা ব্যবহার করেছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা অধিকৃত ইয়াফা বা তেল আবিব শহরের বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। এই হামলায় বিমানবন্দরটি একেবারে অচল হয়ে পড়ে এবং এর ফলে লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়। ভাবুন একবার, একটা ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশের প্রধান বিমানবন্দর বন্ধ। কিন্তু এখানেই শেষ নয়। জুলফিকারের আঘাত, ইসরায়েলের বুকে আতঙ্ক। সমান্তরালভাবে ইয়াফার পূর্বে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে জুলফিকার নামের আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, এই অভিযান সফল হয়েছে এবং ইসরায়েলের সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মাধ্যমে তারা গাজার ফিলিস্তিনিদের প্রতি তাদের অটল সমর্থন আরও একবার প্রমাণ করেছে। YAF আরও জানিয়েছে যে এই হামলার ফলে ইসরায়েলে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে এবং পুরো দখলদারিত্বের অঞ্চলে আতঙ্কের ঢেউ ছড়িয়ে পড়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে লাগাতার এই বিঘ্নতা গাজায় ইসরায়েলের অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে ইয়েমেনের প্রতিক্রিয়াকে আরও তীব্র করেছে। এই হামলার পেছনে আরও একটি কারণ ছিল। হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনাকারী আল আকসা মসজিদে ঢুকে এর পবিত্রতা নষ্ট করছিল। এর প্রতিক্রিয়ায়ও ইয়েমেন এই পদক্ষেপ নিয়েছে। YAF জোর দিয়ে বলেছে যে গাজায় ইসরায়েলে এই গণহত্যা, দুর্ভিক্ষ এবং পবিত্র স্থানগুলোর অবমাননা আধুনিক ইতিহাসের এক নজিরবিহীন বর্বরতা। তাদের মতে এটি পৃথিবীর সব স্বাধীন মানুষ ও জাতির কাছ থেকে উপযুক্ত পদক্ষেপ দাবি করে।
পশ্চিম তীরে সাইরে আতঙ্কে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা মঙ্গলবার সকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়ার পর অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি ইসরায়েলি বসতিতে সাইরেন বাজতে শুরু করে। নাবলুস শহরের পূর্বে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতিগুলোতে যেমন গিলগাল, সোমরন, আমিচাই, আচিতা, ইতামার, সুচ রাচেল, আদেই আদ, কিদা, মাসুয়া, আরগামান, ইয়াফিদ, রই, মা আলেহ, ইফ্রহিম, হামরা, তোমের, গিতিত, বেকাউট, পেটজারেল এবং বেখরা এর বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়। তবে ইসরায়েলি দখলদার বাহিনী দাবি করেছে যে ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, কিন্তু এই দাবি কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার খবরটি অস্বীকার করা হয়নি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ওয়াইএএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি রবিবার এই ঘোষণা দেন। এই হামলায় ইসরায়েলের বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং হাজার হাজার বসতি স্থাপনাকারীকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক হামলা, মধ্যপ্রাচ্যের নতুন মোড়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন এবং ইসরায়েলের দ্বারা সংগঠিত গণহত্যার বিরুদ্ধে একটি প্রতিবাদ বলে সারি উল্লেখ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে গাজার উপর ইসরায়েলি আগ্রাসন এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ওয়াইএএফ এর অভিযান অব্যাহত থাকবে এবং আরও তীব্র হবে। এই হামলার পর ইসরায়েলি গণমাধ্যমগুলো ইয়েমেনি ভূখণ্ড থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর দিয়েছে। এরপর আল কুদস এবং এর আশেপাশের এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে। একই সময়ে ইসরায়েলের কান চ্যানেল নিশ্চিত করেছে বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। হামলার সময় বিমান চলাচল ট্র্যাকিং ডেটা অনুযায়ী চলমান হুমকির কারণে অন্তত 4টি ইনকামিং ফ্লাইট ভূমধ্য সাগরের উপর দিয়ে চক্রাকারে ঘুরতে বাধ্য হয়েছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং বিমান চলাচলের প্রভাব। ইয়েমেনের এই হামলার জেরে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোও তাদের ফ্লাইট পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজ ইতিমধ্যেই ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিতাদেশ 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে জুনের মাঝামাঝি পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত ছিল, কিন্তু চলমান অস্থিরতার কারণে তা আরও বিলম্বিত হয়েছে। 4 মে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের টার্মিনাল 3 এর নিয়ন্ত্রণ টাওয়ারের কাছে আঘাত হানার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা ইসরায়েলি বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে তাৎক্ষণিক উদ্বেগ তৈরি করেছে, যার ফলে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের রুট পুনর্মূল্যায়ন করতে বাধ্য হচ্ছে। কেন এই হামলা এবং এর পরিণতি? ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এই হামলা শুধু ইসরায়েলের বিমান চলাচলকেই প্রভাবিত করেনি, বরং সেখানকার নাগরিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। ওয়াইএএফ এর এই পদক্ষেপ গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা। এটি দেখাচ্ছে যে ইয়েমেন ফিলিস্তিনিদের সমর্থনে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। এই ধরনের হামলার ফলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে এবং বৃহত্তর সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডবের প্রতিবাদে তেল আবিবে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। 22 মে এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এ খবর জানিয়েছে। প্রতিবেদন অনুসারে প্রথম ক্ষেপণাস্ত্রটির ফলে ভোর 3টার দিকে তেল আবিব সহ মধ্য ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। এর ফলে প্রায় 10 লাখ বাসিন্দা বোমা হামলার আশ্রয়স্থলে ছুটে যায়। চলতি মাসের শুরুতে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে পড়ে। এতে 6 জন আহত হয়। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। ইরান আবারও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়েছে। দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল কোনো বোকামি করলে ইরান আবারও ট্রু প্রমিস অভিযানের মতো হামলা চালাতে প্রস্তুত। ট্রু প্রমিস অভিযানের হুঙ্কার।
কি বলছে ইরান? ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ২৬ মে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এতটাই দুর্বল যে তারা ইরানের মহত্বের ক্ষতি করতে সক্ষম নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের শক্তি ইসরায়েল এবং তার সমর্থকদের জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মুসাভির ভাষায়, এমনকি তাদের নেতানিয়াহু সরকারের নিজস্ব কর্মকর্তারাও বোঝেন যে তারা এই ধরনের চ্যালেঞ্জ সহ্য করতে পারবেন না। কিন্তু যেহেতু বর্তমান ইসরায়েলি শাসকরা বোকা, তাই যে কোনো ভুলই সম্ভব। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আরেকটি ট্রু প্রমিস পেতে তাড়াহুড়ো করে তাহলে আমরা যথাযথ আঘাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এখানে উল্লেখ করা প্রয়োজন, ইরান গত বছর ইসরায়েলের ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 নামে একটি অভিযান চালিয়েছিল। ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সামরিক শক্তি প্রদর্শন করে। ইরানের পরিচালিত এই অভিযান স্পর্শকাতর ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে নির্ভুলতার সাথে আঘাত করার ক্ষমতাকে ফুটিয়ে তুলেছিল। মেহের নিউজের সূত্র অনুসারে আব্দুর রহিম মুসাভি ইঙ্গিত দিয়েছেন যে তারা ট্রু প্রমিস 3 অভিযানের জন্য প্রস্তুত। কেন এই হুঙ্কার? ইরানের এই কঠোর অবস্থানের পেছনে বেশ কিছু কারণ রয়েছে। ইরান মনে করে ইসরায়েল তাদের পারমাণবিক কর্মসূচিতে বাধা দিতে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমাতে বিভিন্ন উস্কানিমূলক কার্যকলাপ চালাচ্ছে। অন্যদিকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের ওপর হামলা ইরানের ক্ষোভের মূল কারণ। ইরান নিজেকে ফিলিস্তিনিদের প্রধান সমর্থক হিসেবে তুলে ধরে এবং ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করে। গত বছর ইরান ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 চালিয়েছিল। এগুলো ছিল ইসরায়েলি আগ্রাসনের জবাবে প্রতিশোধমূলক সামরিক অভিযান। ওই অভিযানগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও গোয়েন্দা স্থাপনায় নিখুঁত আঘাত এনেছিল ইরান। এখন ট্রু প্রমিস 3 এর কথা বলে ইরান যেন ইসরায়েলকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো পরিস্থিতিতে পাল্টা আঘাত হানতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সংঘাত নাকি সমঝোতা? ইরানের এই হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে। একদিকে ইসরায়েল তাদের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চায়, অন্যদিকে ইরান আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। এই দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকি বাড়ছে, যা পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক মহল বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও দুই পক্ষই তাদের অবস্থানে অনড়। ইসরায়েল তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামাসের হুমকি মোকাবিলায় অভিযান চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরান ফিলিস্তিনিদের সমর্থন এবং নিজেদের আঞ্চলিক প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর। এখন প্রশ্ন হলো, মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভির এই হুমকি কি নিছকই একটি সতর্কবার্তা, নাকি ইরান সত্যিই ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে? যদি এমনটাই হয়, তাহলে মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে? এক নতুন অধ্যায় যা আগের সব সংঘাতকে ছাপিয়ে যাবে?